ওকে, আমরা কোঅর্ডিনেটর ব্যাচ 20 এর ক্লাস নাম্বার 30 আলোচনায় আছি। আজকে আমরা গত সেশনে যা হয়েছিল তারপর থেকেই শুরু করব। আমরা প্রোডাক্ট অ্যাড এর জায়গায় ছিলাম। আমরা সেখান থেকেই আজকের আলোচনা শুরু করব আর কি। ওখান থেকে আমরা মানে ইমেজ আপলোড, ফাইল আপলোড লাইব্রেরির মাধ্যমে ইমেজ কিভাবে আপলোড করা যায় সেই সিস্টেমটা লাস্ট ক্লাসে শেষ হয়েছিল। ওই জায়গাটা আমি আরেকটু রিভিউ করব। দেন ফ্রন্ট এন্ডে প্রোডাক্ট বা যদি আমার ক্যাটাগরি অ্যাড করা থাকে আমার ফ্রন্ট এন্ড টেমপ্লেটে কিভাবে ক্যাটাগরিটা ডিসপ্লে করা যায়, যদি প্রোডাক্ট সাকসেসফুলি অ্যাড হয়ে থাকে সেক্ষেত্রে আমরা ফ্রন্ট এন্ড ডিজাইনে কিভাবে প্রোডাক্ট ডিসপ্লে করতে পারি, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব আজকে। তো লাস্ট ডের কোডটা আমি একটু সেট করে নিব আমার মেশিনে। আপনাদের জন্য একটা আলাদা করে জ্যাম দেওয়া ছিল সিআই ব্যাস 20। ওটা নেক্সট ডেতে চলে আসবে। নেক্সট ডেতে না আসলে হয়তো বৃহস্পতিবার নাগাদ আমরা চলে আসবো। আচ্ছা, পেন ড্রাইভ দিয়েছেন। চল ডে 29, হ্যাঁ, ই কমার্স ডেটাবেস টেটাবেস তো সবই আছে না? ভেরি নাইস। আমি যে ইনস্টল করে দিয়েছিলাম, রাইট? বাট নাম কি চেঞ্জ হয়ে গেছে প্রজেক্টের নাম? শুধু তো ই কমার্স দেখতে পাচ্ছি। না, ভেতরে তো ই কমার্সই আছে। ওকে, নাইস। তো এখানে সবকিছুই ঠিকঠাক মতো আছে। ডেটাবেসটা কোথায়? ডেটাবেসটা তো নেই। ডেটাবেস কি এর আগের কোনো ডেটে দেয়া নেই? নাই? এই মেশিনটা একটু খুলেন তো। তো পুরোই দেওয়া আছে না, এবং ওই নামেই তো ডেটাবেস। হ্যাঁ, লোকাল হোস্ট ধরে আমি আমার প্রজেক্টে ক্লিক করলেই তো আমি পেয়ে যাব যে এই নামে কোনো ডেটাবেস পাওয়া যাচ্ছে না। এই যে সিআই ব্যাচ 20 ই কমার্স, ডিভিসিআই ব্যাচ 20 ই কমার্স। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। বলেন। হ্যাঁ, আমি আছি। হ্যাঁ, আমি আছি। হ্যালো। হ্যাঁ, আমি ডেটাবেসটা ক্রিয়েট করে নিই। মনিটর আসে নাই।
দেখেন কলিশনটা কি হবে, ETF8 জেনারেল CI। তারপরে ডেটাবেসটা ইম্পোর্ট করে নেই। ডাটা সহ এক্সপোর্ট করেছেন তো? গুড। এই প্রজেক্টটা অ্যাকচুয়ালি যে পর্যন্ত আছে ওটাকে আমি গ্রুপে দিয়ে রাখি, যাতে ওখান থেকে সবাই নিয়ে শুরু করতে পারে। এই জন্য আমাদের দিতে চাইলাম। হ্যালো, ইয়েস, ওকে। যা চাচ্ছিলাম আমি অ্যাসাইনমেন্ট আকারে আপনার কাছ থেকে যে ফাইলটা আমি নিয়েছি, বেসিক্যালি লাস্ট ডেটের যে ভিডিওটা বা কোর্সটা, this one, better it need to make day 29. Okay, it will be the date. Probably আমাদের ডেটাবেজের এরর এখন সলভ হয়েছে, বাট একটা প্রবলেম আমরা দেখতে পাচ্ছি, CSS TSS কোনো কিছুই আসে নাই। প্রবলেমটা কোথায় সেটা আমরা কোড দেখলেই হয়তো ধরতে পারবো। সো আমরা কোডটা এখন নেটবিনসে নিয়ে নিচ্ছি। বেটার একটা কাজ করা, দেখেন আমরা এ পর্যন্ত নেটবিনসে যখনই প্রজেক্ট নিয়েছি তখন নিয়েছি কি নিউ প্রজেক্ট আকারে। যেহেতু আপনি যেটা আমাকে দিয়েছেন সেটা কিন্তু কি প্রজেক্ট, অলরেডি নেটবিন প্রজেক্ট, হ্যাঁ, এবং এটা
আমরা এখন ওপেন করে নিতে পারি, তাহলে এটা খুব সহজেই নাম টাম পরিবর্তন না করলে সরাসরি চলে আসে। একটু খেয়াল করুন। নাই, যতদূর হয়েছে এতটুকু কি কভার করা আছে? হুম, 20-21 দিন সময় গেল, আপনারা এটা রিকভার করে নিতে পারেন। সবার মনে হচ্ছে একই অবস্থা, বাকিরা তো ঈদ শেষই করে নাই মনে হচ্ছে। দেখেন, আমি ওপেন প্রজেক্টে আসছি, আমি আমার ওপেন প্রজেক্টে আমার ডিরেকশনটা দিয়ে দিচ্ছি ডক্স থেকে। ই-কমার্স না, আমার ই-কমার্সটা চলে আসছে, রাইট? পুরো প্রজেক্টে কিন্তু চলে আসে, অনেক ঝামেলা টামেলা কোনো কিছু কিন্তু করতে হয়। হ্যালো, প্রবলেমটা আমরা একটু চেক করে নিই। প্রবাবলি কনফিগের মধ্যে কানেকশন একটা রিজন হতে পারে, রাইট? যে কানেকশনের সময় আমাদের ডিজাইনের পাচ্ছে না। ও গড, অনেক অনেক গন্ডগোল। দেখেন, আমাদের এই ই-কমার্স যখন হিট করেছে কি হয়েছে, ডিজাইনটা পাই নাই। সো প্রথমেই আমাদের বেস ইউআরএলটা চেক করতে হয়। যখন এই ধরনের প্রবলেম পড়বেন কোনো একটা প্রজেক্ট কনফিগারেশনে, তখন কনফিগের যে বেস ইউআরএলটা আছে সেটা দেখবেন। আমাদের বেস ইউআরএল কি এখন এটা? তো যদি এর সাথে কনফিগের বেস ইউআরএল না মিলে, ডেফিনেটলি গন্ডগোল তো বাদ দিই। কি অবস্থা খেয়াল করেছেন? তো এটা সিআই ব্যাস 20, দেন সিআই ব্যাস 20, ডে 24, তারপর এর মধ্যে আছে ই-কমার্স। কারণ ঘটনা হচ্ছে এটা কি 24 কিনা, ডে 24 কিনা, ডে 24 না, তাহলে তো বিপদ হয়ে যাবে, অনেক কোড মিসিং হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি এতটুকুই তো করলেই হবে না? সো লেটস চেক যে আমাদের প্রজেক্টের সবকিছু ঠিকঠাক মতো আসে। ঠিক আছে, ঠিকঠাক মতোই এসেছে। এখন আমি একটু দেখতে চাচ্ছি অ্যাডমিন প্যানেলটা, তাই না? তো আমি তো ইনস্টলেশন এবং মাস্টারিং পর্যন্ত করেছিলাম, মাশকুরুল তারপর থেকে টেনে নিয়েছে। তো অথেন্টিকেশনটাও সে করিয়েছে, সাথে সাথে ক্রুডিং, হ্যাঁ, মানে ক্রুড যে সিস্টেমটা, তারপরে ক্রুড করে আপনার প্রোডাক্টের অ্যাড করার বিষয়টাও দেখাচ্ছে। বাট একটা জিনিস আমি যখন সিরিজটা দেখছিলাম ভিডিওতে, আপনাদের ওখানে মিসিং একটা পার্ট আছে, সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারার। আমি বেসিক্যালি বুধবার ক্লাসের জন্য একটা হোমওয়ার্ক দিব, এক্স্যাক্টলি মানে ক্যাটাগরি যা, ম্যানুফ্যাকচারারও কি হবে অলমোস্ট তাই, শুধু ফিল্ডের নাম ডিফারেন্ট। হ্যাঁ, ওখানে যেরকম ক্যাটাগরি আইডি আছে, ক্যাটাগরি নেম আছে, ক্যাটাগরি ডেসক্রিপশন আছে, আর পাবলিকেশন স্ট্যাটাস আছে, রাইট? আমি একটু ভেতরে ঢুকি। ইউআরএলটা কি ছিল? অ্যাডমিন না? কি ছিল ইউআরএলটা? অ্যাডমিন আসে নাই তো। হ্যালো, জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এরর আসছে কেন? অবজেক্ট নট ফাউন্ড কেন? আমাদের ইউআরএল কি অ্যাডমিন ছিল, ভুলে গেছেন? হ্যাঁ, কি প্রবলেম বলেন তো? কে বলতে পারবে? 2 টাকা দেয়া হবে। STXS এ পরিবর্তন আনতে হবে, STXS এ প্রবলেম আছে। কারণ STXS প্রবলেম থাকলেই ইন্ডেক্স দিলে কাজ করে। STXS যেহেতু প্রজেক্টের নামে চেঞ্জ আছে, এই যে লম্বা ট্রেনের মতো নাম দিয়ে রেখেছে। হ্যাঁ, সো জাস্ট ই-কমার্স, এখন আর মাঝখানের ইন্ডেক্সের কোনো দরকার নেই।
এন্টার, পাচ্ছি। ইউজার আইডি পাসওয়ার্ড কি ছিল আমি একটু দেখে নেই। টেবিলের নাম কি দেওয়া হয়েছে? ইউজার, হ্যাঁ, ইউজার ইমেল আর পাসওয়ার্ড। এটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি একটা অ্যাড করে নেওয়াই ভালো, তাই না? আপনারা কি MD5 ইউজ করেছিলেন নাকি SHA-1, কোনটা? হ্যাঁ, সে কোন হ্যাশটা ইউজ হয়েছিল বুঝেন? পাসওয়ার্ড তো 255 করে রেখেছেন। MD5 তো শিওর? শিওর, লেটস চেক। আমার তো মনে হয় না। পাসওয়ার্ড হ্যাশ থেকে ভেরিফাই যখন করা হয়েছে ওটা কপি করে আমি এইটাতে যদি করা ভেরিফাই করা তাহলে এটা দিয়ে MD5 তে কাজ। কিন্তু এই যে ভ্যালুটা যেটা এখন এই আমার টেবিলের মধ্যে বসে আছে সেটা তো আমার MD5 মনে হচ্ছে না। কিন্তু আমি তো ইনসার্ট করেছি না, কি দিয়ে ইনসার্ট করেছি? পাসওয়ার্ড হ্যাশ কোনটা? আসেন একটু বসেন। পিএসপির যে হ্যাশ আছে আমরা কি ইউজার অ্যাড করেছি? ইউজার অ্যাড করেছি কোথা থেকে? এটা তো অ্যাডমিন ইউজার না? ইনি কিছুটা গন্ডগোল আছে, বাই দ্য ওয়ে, নো প্রবলেম। এখানে একটু ভেতর থেকে কি আপনারা অ্যাডমিন প্যানেলে ঢুকে ইউজার অ্যাড করেছেন? অ্যাডমিন প্যানেলে ঢুকে ইউজার অ্যাড করেছেন। ওকে, সো আফজাল মাহমুদ আপনার ইউজার আইডি পাসওয়ার্ডটা বলেন, মনে আছে? সবারই তো সেম মনে হচ্ছে, সবার জন্য। লেটস চেক। পাসওয়ার্ড তো নিচ্ছে না। afzal@yahoo.com 1 2 1 2 3 4 5 6, তাই না? নাই। তাহলে আমাকে কোডটা দেখতে হবে বেসিক্যালি। কোডটা আমি কিভাবে দেখতে পারি? আমাদের কন্ট্রোলার কোনটা? অ্যাডমিন আর অ্যাডমিন লগইন। ওকে, অ্যাডমিন লগইন। তো অ্যাডমিন লগইন চেক থেকে আসলাম, ইউজার আইডি পাসওয়ার্ড নিলাম, মডেলের কাছে আমি গেলাম, গেট ইউজার ডিটেল। ওকে, পাসওয়ার্ড ভেরিফাই নামে একটা ফাংশন আছে, সেটা আমাদের একটু দেখতে হবে। ডেটাবেসে যাচ্ছে না, দাঁড়ান।
আচ্ছা, না অনলাইনে ডিক্রিপশন হবে না। ভুলে গেছেন? কার মনে আছে? ওয়ান টু কার মনে আছে? একটু ফোন দেন তো, কার মনে আছে? যে লগ ইনে তো চেক করা আছে, পাসওয়ার্ড চেক করা আছে। হুম, না এটা অ্যাকচুয়ালি ঠিক আছে, একটা কাইন্ড অফ অথেন্টিকেশন হয়েছে পিএসপি ভেরিফিকেশন, পাসওয়ার্ড ভেরিফিকেশনের মাধ্যমে। আবার আপনারা আরেকটা কাজ করতে পারেন, হ্যাঁ এটা আমি হয়তো নেক্সট ডেতে একটু ইয়ে করে দিব, আমাকে একটু মনে করিয়ে দেবেন। ওটা হচ্ছে আমরা ডেটাবেসে MD5 রাখবো এবং পিএসপি MD5 চেকিং এর মাধ্যমে ওটা আমরা তুলে নিয়ে আসবো। ওটা অ্যাকচুয়ালি ইনিশিয়াল পজিশনে শেখার জন্য বেস্ট প্রসেস। হ্যাঁ, ওইটা আমি ওভাবেই শিখিয়েছি। হ্যাঁ, ওভাবেই করা আছে। এই যে এখানে রেজিস্টার অ্যাডমিনের সিস্টেমটা রাখা হয়েছে, রাইট? ডাটা সেভ করে আপনাদের কিন্তু এখান থেকে দেখিয়েছে। আমি যেটা বলছিলাম যে আপনাদের হোমওয়ার্কের ব্যাপারে, অ্যাড ক্যাটাগরি যেমন আপনি অ্যাড করবেন, আপনাকে অ্যাড ম্যানুফ্যাকচারারও যেতে হবে, রাইট? আবার যেভাবে আপনি ম্যানেজ ক্যাটাগরি করেছেন ঠিক সেভাবে আপনাকে ম্যানেজ ম্যানুফ্যাকচারারও করতে হবে। তার মানে 4টা কাজ: ইনসার্ট, সিলেক্ট, আপডেট, ডিলিট। তো বেসিক্যালি ম্যানুফ্যাকচারারটা কি? আমি যখন ই কমার্স করছি তখন শুধু ক্যাটাগরির কিন্তু কাজ হবে না। আমার ক্যাটাগরি কি? শার্ট। বাট ম্যানুফ্যাকচারার কি? ক্যাটস আই, হ্যাঁ, মেন্স ক্লাব, রিচ ম্যান, ইনফিনিটি। বুঝতে পারছি? তো এগুলো কি? ম্যানুফ্যাকচারার, ব্র্যান্ড আর কি, যেগুলোকে ব্র্যান্ড বলা হয়। সো তখন কিন্তু আমরা যখন অ্যাড প্রোডাক্ট করব এখানে আমরা সেই জায়গাগুলোকে ম্যানেজ করতে পারবো এবং যখন ডিসপ্লে করাবো তখন এটাকে আবার কাজেও লাগাতে পারবো। যেটা বোঝেন যে ছোট্ট একটা জিনিস অ্যাড করার কারণে আমি আমার প্রজেক্টের অনেক ফিচার আপডেট করে ফেলতে পারছি। যেমন এখান থেকে আপনি ক্যাটাগরি দিচ্ছেন যে প্রোডাক্টটা কোন ক্যাটাগরিতে যাবে, এখানে আরেকটা ড্রপ ডাউন থাকবে এই প্রোডাক্টটা কোন ম্যানুফ্যাকচারার। তখন ফ্রন্ট এন্ডে আমি ওই ম্যানুফ্যাকচারার ওয়াইজ প্রোডাক্ট দেখাতে পারবো। কেউ যখন প্রোডাক্ট কিনতে চায় একটু খেয়াল করবেন, যখন বসুন্ধরায় যাচ্ছে সব শোরুম কিন্তু সে ভিজিট করে না, কারণ ইনফিনিটির প্যান্ট সে পরে সরাসরি ইনফিনিটি ঢুকে যায়, রাইট? ই কমার্স সাইটে এসে সে কিন্তু খুঁজে বেড়াবে না যে কোন প্যান্টটা ইনফিনিটির, সে বলবে যে আমি ইনফিনিটি প্রোডাক্ট দেখতে যাচ্ছি, তা আবার প্যান্ট, চলে যাবে সেখানে। যদি এটা না থাকতো তাহলে কিন্তু আমি এটা ফিচারটা অ্যাপ্লিকেশনে নিয়েই আসতে পারতাম না। হ্যাঁ, ম্যানুফ্যাকচার অ্যাড করবেন, ম্যানুফ্যাকচার ভিউ করবেন, ম্যানুফ্যাকচার পাবলিশ আনপাবলিশ করবেন, এডিট করবেন, ডিলিট করবেন, যেটা ক্যাটাগরিতে করা হয়েছে। মানে ক্যাটাগরি অ্যাড, ক্যাটাগরি ম্যানেজ, পুরো কাজটা বেসিক্যালি কপি পেস্ট, শুধু নাম চেঞ্জ। অ্যাড ক্যাটাগরি, অ্যাড ম্যানুফ্যাকচারার, ম্যানেজ ক্যাটাগরি, ম্যানেজ ম্যানুফ্যাকচারার। ফিল্ডগুলো অলমোস্ট সেম। এখানে ক্যাটাগরি আইডির জায়গায় ম্যানুফ্যাকচারার আইডি, ক্যাটাগরি নেমের জায়গায় ম্যানুফ্যাকচারার নেম, ক্যাটাগরি ডেসক্রিপশনের জায়গায় ম্যানুফ্যাকচারার ডেসক্রিপশন। তাহলে একটা প্র্যাকটিসও হয়ে যাবে। আমি বোঝাতে পেরেছি? তো এটা সেরে আসাটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আই হোপ, যেহেতু ক্লাসে খুব স্লোই আলোচনা হয়েছে, যেহেতু ভিডিওগুলো আমি দেখেছি যে লাইক অ্যাড করা, ফর্ম নিয়ে আসা, অ্যাড করা একটা দিন, তারপরে ভিউ করা, এডিট ডিলিট করা একটা দিন, তার মানে খুব স্লো প্রসেসে কিন্তু এগিয়েছে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। যদি প্র্যাকটিস না করেন এটা কিন্তু করতে পারবেন না, সহজ কথা। ওই জন্য প্র্যাকটিসটা বাসায় করতে হবে। আমি একটু সহজ কাজ দিয়েই আপনার মানে জট লাভটা অ্যাকচুয়ালি একটু নরম করার চেষ্টা করব আমি। হ্যাঁ, তো এরকম হবে যে আমি আজকে যে প্রোডাক্ট গুলো বা যে ক্যাটাগরি গুলো অ্যাড করা আছে সেগুলো আমি আমাদের যে ফ্রন্ট এন্ডটা আছে, ফ্রন্ট এন্ডে একটা লোকেশন আছে হিয়ার, হ্যাঁ, ক্যাটাগরিজ, এই জায়গাটাতে ফার্স্টে ডিসপ্লে করে দিব।
আর যখন নেক্সট ডে লাস্ট ডেতে আপনারা ম্যানুফ্যাকচারারটা করে আসবেন তখন এখানে আমি সেটা, বুঝতে পেরেছেন, ওইগুলো এখানে দিয়ে দিব। আচ্ছা, যখন প্রোডাক্ট অ্যাড হয়েছে আমি চাইলে প্রোডাক্টগুলো এখানে এনে ডিসপ্লেও করে দিতে পারবো। এই বিষয়গুলো কিন্তু সহজ, ডিসপ্লে করার কাজটা মানে তুলে আনার কাজটা কি সবচেয়ে ইজি নাকি? আমার তো তাই মনে হয়। হ্যাঁ, আচ্ছা, তো এটা তো আমাদের মাস্টার পেজের একটা অংশ, তাই না? ক্যাটাগরির এই পার্টটা মাস্টার পেজের একটা অংশ। এটা তো আমার অলমোস্ট সবগুলো পেজেই আছে, তাই কি না? আবার এই পেজটা কিন্তু সবসময় একরকম থাকছে না, পরিবর্তন হচ্ছে। তো ডাটা তুলে আনার ক্ষেত্রে মানে কিছুটা ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ দেখা যাচ্ছে, যে কখনো কখনো এমন কিছু জায়গায় ডাটা তুলে আনতে হবে যে জায়গাটা পরিবর্তনশীল, আবার কোনো কোনো ক্ষেত্রে এমন জায়গায় ডাটা তুলে আনতে হবে যেটা ফিক্সড, রাইট? সো এর জন্য আমি এমবিসির একটা স্ট্রাকচার আপনাদের সাথে আলোচনা করব, এটা খুবই ইম্পর্টেন্ট। এমবিসি ডিজাইন প্যাটার্নটা একটু বলি। বুঝতে পারছেন? ডাবল লাইন মানে কি? ভাইস ভার্সা, রাইট? ইনস্ট্রাকশন আসে, ইনস্ট্রাকশন যায়। নর্মালি কন্ট্রোলার থেকে আমরা মডেলে কমান্ড দেই, মডেল আমাকে রেসপন্স করে, কখনো কাজ শেষ হয়েছে বলে, কখনো ডাটা প্রদান করার মাধ্যমে। মনে করেন আমি যখন ইনসার্ট করতে চাই, ডাটা তাকে দিয়ে দেই, কমান্ড দেই, ইনসার্ট করার পরে বলে সাকসেসফুল, রাইট? কখনো আমি কমান্ড দেই যে তুমি আমার এই ডাটাটা তুলে দাও,
তখন সে ডাটাটা তুলে কন্ট্রোলারের কাছে রিটার্ন করে। ওকে, তো কি বলছিলাম, কন্ট্রোলার থেকে মডেলের ইনস্ট্রাকশন। সিমিলার ভাবে কন্ট্রোলার এবং ভিউ এর রিলেশনটা কি? কন্ট্রোলার মূলত কোনো না কোনো একটা ভিউকে, কোনো একটা স্পেসিফিক ভিউকে লোড করে উইথ ডেটা যা মডেল থেকে সে পাচ্ছে। তো মডেল থেকে সে ডাটা নিয়ে স্পেসিফিক কোনো ভিউকে টার্গেট করে ভিউ এর কাছে ইনস্ট্রাকশন যায় যে তুমি এই ভিউটাকে লোড করে দাও। সে ডাটা সহ কিন্তু দেয়, আবার ডাটা ছাড়াও ভিউ লোড করা যায়, কারণ আমরা যখন মাস্টারিং করেছি তখন ডাটা আমাদের হাতে ছিল না, বা এখন পর্যন্ত আমাদের হাতে কোনো ডাটা নেই। ভিউ কন্ট্রোলারকে কি বলে? কমান্ড দেয় যে তুমি এই ফাংশনে যাও ভায়া লিঙ্ক ক্লিক অথবা কি ফর্ম সাবমিশন, অথবা তুমি আমার কাছ থেকে ডাটাগুলো রিসিভ করো। সেটা বোঝাতে পেরেছি? ভিউ কি করে? ভিউ মডেলের কাছে যায় অলওয়েজ। যখন ভিউ মডেলের কাছে যায় ডিরেক্ট উইদাউট কন্ট্রোলার, আমি কিন্তু ভিউ কন্ট্রোলার হয়ে মডেলে যেতে পারে, ম্যাক্সিমাম কেসে তাই হয়ে থাকে যখন ওই ইন্টারনাল পেজগুলো পরিবর্তন হচ্ছে। ওটা আমার মাঝের যে জায়গাটা একটু খেয়াল করেন, আমার এই মাঝের জায়গাটা যখন পরিবর্তন হয়, এই জায়গাটা তো বিভিন্ন সময় বিভিন্ন ডাটা আসে, আর এই বিভিন্ন পেজ কখন কি পেজ আসবে সেটার ডিসিশন কে নেয়? কন্ট্রোলার। ওই সময়টায় আমি যদি ভিউয়ে কোনো ডাটা প্রয়োজন করে, তখন আমি ভিউ থেকে কন্ট্রোলার হয়ে মডেলে যাব, মডেল ডাটা দেবে কার কাছে? কন্ট্রোলারকে, এবং কন্ট্রোলার বলে দেবে কোন ভিউটা লোড হবে। সেটা বোঝাতে পেরেছি? আবার রিপিট করছি, যে যখন পরিবর্তনশীল জায়গা, রাইট, ইনার পেজ, একই লোকেশনের পেজ বারবার পরিবর্তন হবে, ভিন্ন ভিন্ন ডাটা আসবে, তখনকার জন্য ভিউ কন্ট্রোলারের মাধ্যমে কার কাছে যাবে? মডেলের কাছে যাবে। মডেল ডাটা দেবে কার কাছে? কন্ট্রোলারের কাছে, এবং কন্ট্রোলার ডাটা সহ কোন ভিউটা লোড হবে সেই ডিসিশনটা পাঠাবে কার কাছে? ভিউ এর কাছে। এক। 2 নম্বর হচ্ছে যে আমার ভিউ এর পজিশন চেঞ্জ হচ্ছে না কখনোই, ফিক্সড একটা পজিশন। হ্যাঁ, আমার সাইটে 100 পেজ আছে, বাট ওই পজিশনটা কখনোই পরিবর্তন হচ্ছে না। ওই সময়টাই শুধু আমি ভিউ থেকে সরাসরি কার কাছে যাব? মডেলের কাছে। এই মডেল তুমি আমাকে ডাটা দাও, সে ডাটা দেবে এবং আমি ওখানে ডিসপ্লে করব। যেমন এই কাজটাই কি সবচেয়ে সহজ ফ্রন্ট এন্ডের সাথে ডেটাবেসের রিলেশন। ব্যাক এন্ড দিয়ে তো আমি ডাটা স্টোর করেই দিয়েছি, হ্যাঁ, এখন ফ্রন্ট এন্ডে ওই ডাটাটাকে আমি এনে ডিসপ্লে করব। তো একটা সহজ কোয়েরি লিখবো, আমি ভিউ থেকে মডেলের একটা ফাংশনের কাছে চলে যাব, মডেলের এই ফাংশনটা আমাকে সকল ক্যাটাগরি রিটার্ন করে দেবে, আমি তাকে ফর ইচ লুপ চালিয়ে প্রিন্ট করে দিব। ওকে, তাহলে আমাদের এই পজিশনটা খুঁজে বের করতে হবে, তাই না? আমাদের পজিশনটা হচ্ছে দিস ক্যাটাগরি। এটা আই হোপ এটা মাস্টার পেজে আছে, ভিউ এর মধ্যে, অ্যাডমিনের মধ্যে, অ্যাডমিনের যে মাস্টারটা, ও সরি, আমি অ্যাডমিনে কেন গিয়েছি? আমার তো যাওয়ার কথা কোথায়? মাস্টার। যে ক্যাটাগরি H2 সেকশন দেওয়া আছে। অনেক কিছু, এই যে এখানে সম্ভবত সাবসেকশন কনসেপ্ট আছে, রাইট? সাবসেকশন কনসেপ্টের এই যে ডিভটা একটু খেয়াল করো, এই ডিভটা ধরেন আমি মেন্সই নিলাম, মেন্সের আন্ডারে এটা সাবসেকশন। আবার স্পোর্টস ওয়্যার, এটা ডিভ মোস্ট প্রবাবলি দিস ওয়ান, এটার আন্ডারে তার সাবসেকশন, রাইট? তো বেসিক্যালি
ডিলিট করার জন্য আমি ওইটাকেই বেছে নিলাম। আর এই যে সাবসেকশনটা এলোমেলো হয়েছে, কি দিয়ে এলোমেলো হলো, ঠিকই কেটেছে, স্টিল ঠিক আছে, ডিলিট। ওকে, তো সামহাও কোনো একটা গন্ডগোল হচ্ছে। আমি এই একটা সাবসেকশন, এই একটা সাবসেকশন, এগুলো ঠিক আছে, এগুলো সাবসেকশন না। কয়টা সাবসেকশন আছে? 3টা। আমি একটা কাজ করি, আমি এই দুইটাকে ডিলিট করি, দেন এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আমি এই অংশটাকে আমাদের যদি সাব ক্যাটাগরির কনসেপ্টে আমরা যাই, তাই না, সাব ক্যাটাগরির কনসেপ্টে গেলে ওইটা আমি পরবর্তীতে ইউজ করতে পারবো। আর এখন আমার দরকার কি, একটা সিঙ্গেল জাস্ট এই মনে করেন কিডস যেভাবে আছে, এটা একটা ক্যাটাগরি, আবার কি ফ্যাশন, এটা একটা ক্যাটাগরি। আমাদের এগুলো সব ডামি, তাই না? আমি একটা রেখে বাকি সবগুলোকে রিমুভ করে দেই, তাই কি না? দেখেন বাকি যত ক্যাটাগরি আছে আমি সবগুলোকে রিমুভ করব, আগে ইয়ে করে নিই। শেষ, এইগুলোকে আমি বাদ দিয়ে দিলাম। জাস্ট হয়ে গেল কি আমার কিডস। এটুকু আমার ডিজাইনের খাতিরে আমি নিয়ে নিলাম। নাও এখন আমার কাজটা কি, যেহেতু এটা পিএসপি ফাইল, আমি পিএসপি লিখতে পারি। ওকে, ইন্টারেস্টিং। আরেকটা কাজ এখানে গুরুত্বপূর্ণ, যে আমি, আপনারা তো কন্ট্রোলার থেকে মডেলের ফাংশন কল করা শিখেছেন, তাই না? তো মডেল এর ফাংশন কল করতে হলে মডেলের অবজেক্ট তৈরি করতে হয়। এখন আপনারা মডেলের অবজেক্ট কোথায় তৈরি করেছেন? কনফিগে, অটোলোডে? লেটস চেক কিভাবে শেখানো হয়েছে। না, এখান থেকে দেখানো হয়নি। তো দেখানো হয়েছে কি স্পেসিফিক কন্ট্রোলারে কনস্ট্রাক্টরের মধ্যে, প্রবাবলি যে আপনি এখান থেকে যখন যাচ্ছেন, এই যে একটা মডেলকে কি করা হয়েছে, লোড করা হয়েছে। তা আবার কি স্পেসিফিক ফাংশনের মধ্যে থেকে। নর্মালি 3টা প্রসেসে মডেল লোড করা যায়। মডেল কি একটা ক্লাস, এটা লোড করার মানে কি কানেক্ট করা এবং অবজেক্ট করা। এটা কি বলেছে? যদি না বলে থাকে আমি বলে নিচ্ছি, মডেল লোড না করলে মডেলের ফাংশন কি কল করা যায়? এটা নিশ্চয়ই বলেছে যে মডেল লোড যদি না করি তাহলে মডেলের ফাংশনকে আমি কল করতে পারবো না। বাট মডেল আমি কেন লোড করবো? এটা তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, আমার তো লজিক থাকা দরকার আছে। লজিক্যাল বিষয়টা কি, বেসিক্যালি এটা একটা অবজেক্ট, দিসের পরে যা দিয়েছি এটা একটা অবজেক্ট। কার অবজেক্ট? অ্যাডমিন মডেলের অবজেক্ট। কারণ অবজেক্ট কোথায় তৈরি হলো? আমি করেছি, আমি তো জাস্ট মডেল বানিয়েছেন, মডেলে তো অবজেক্ট কোথাও করা হয় নাই। আর আমি যখন একটা ক্লাস থেকে অন্য ক্লাসে ফাংশন কল করব, দুইটা কাজ করতে হয়। আগে ক্লাসের সাথে ক্লাসের লিঙ্ক করতে হয়, তারপরে অবজেক্ট কল করতে হয়, দেন অবজেক্ট দিয়ে ফাংশন কল করতে হয়। তা আবার কোন ফাংশন? পাবলিক। বোঝা যাচ্ছে? তো এই যে লাইনটা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। এক লাইন দিয়ে কানেক্ট হবে, অবজেক্ট হবে। বুঝতে পেরেছি? সো যখন আমি দিস লোড মডেল বলবো, মডেল ফোল্ডারের মধ্যে যদি ওই নামে কোনো ক্লাস থাকে, সে লিঙ্কও হয়ে যাবে এর সাথে, অবজেক্টও হয়ে যাবে। যেটা ক্লিয়ার? না, যেহেতু এটা একটা ফাংশনের মধ্যে, শুধু এই অবজেক্টটা পাবে কি একটাই ফাংশন। আমরা তো কনস্ট্রাক্টরের কনসেপ্ট জানি, ক্লাসের কনস্ট্রাক্টর জানি না। দেখেন আমি খুব সহজেই একটা ক্লাসের কনস্ট্রাক্টর বানিয়ে ফেলতে পারি। এটা কি এই অ্যাডমিন লগইন কন্ট্রোলারের কনস্ট্রাক্টর, তাই কিনা? তো আমি যদি এখানে ওই ডিসলোড মডেলের লাইনটা দেই, এই লাইনটা দেই, তখনও কিন্তু কাজ করবে এবং আরো পাওয়ারফুল হবে। কিভাবে? এখন এই ক্লাসের মধ্যে সবগুলো ফাংশনই এই অবজেক্টে ইউজ করতে পারবে। আগে কি ছিল? একটাই ফাংশন ইউজ করতে পারতো। এখন কনস্ট্রাক্টরে দেওয়াতে যত ফাংশন আছে সবাই সেটা ইউজ করতে পারবে, কারণ এটা আরেকটু অ্যাডভান্স। আগে ছিল কি ফাংশন স্পেসিফিক, এখন হলো কি এটা ক্লাস স্পেসিফিক। আরেকটা জায়গা আছে যেখানে দিলে হয় কি প্রজেক্ট স্পেসিফিক, যেখানে দিয়ে দিলে যখন কোনো একটা মডেল লোড হচ্ছে
লোড হওয়ার সময় সেটা কি হয়, কানেক্ট হয় এবং অবজেক্ট হয়। এটা ম্যান্ডেটরি কখন, যখন আমি কোনো মডেলের ফাংশন কল করতে যাচ্ছি। মডেলের ফাংশন কল করতে হলে মডেলের অবজেক্টের মাধ্যমেই কল করতে হবে। সো ওই কাজটা আমরা তিন ভাবে করতে পারি। যদি স্পেসিফিক ফাংশনে হয় তখন আমরা ফাংশনের ভেতরে মডেলটা লোড করব, তাহলে শুধুমাত্র এই ফাংশনই ইউজ হবে। যদি আমি মনে করি যে না, এই কন্ট্রোলারের সাথে ওই মডেলের খুব ভালো রিলেশন, অনেকবার আমি কন্ট্রোলার থেকে মডেলে যাচ্ছি, সেক্ষেত্রে আমি এটা কনস্ট্রাক্টরে দিয়ে দিই। কনস্ট্রাক্টরে একবার দিলেই আমার যদি 10টা ফাংশন থাকে 10টা ফাংশন অনায়াসে অবজেক্টটা ইউজ করতে পারবে, 20টা ফাংশন থাকলে 20টা ইউজ করতে পারবে। আদারওয়াইজ 20টা ফাংশনের মধ্যে থেকে কি করতে হতো, লোড করতে হতো। কোডের সংখ্যা বেড়ে যেত, কনফিউশন তৈরি হতো, পরিবর্তন হলে ওই সব জায়গায় পরিবর্তন করতে হতো, কঠিন বিষয় তৈরি হতো। হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে যে আরো একটা জায়গা থেকে লোড করা যায় যাতে পুরো প্রজেক্টে পাওয়া যায়। আমি চাচ্ছি যে আমি ওই অ্যাডমিনের মডেলটাকে ভিউ থেকে ইউজ করব, তখন তখন তো আমি ওখান থেকে মডেল বানিয়ে নিতে পারি, অবজেক্ট বানিয়ে নিতে পারি। বাট বেটার কি যদি আমি অটোলোডের ভেতরে, দেখেন 135 নম্বর লাইনে মডেলের মধ্যে, অটোলোড মডেলের মধ্যে মডেলটা দিয়ে রাখি। আমার মডেলের নাম কি, আমি যে মডেলটা ইউজ করতে যাচ্ছি, মোস্ট প্রবাবলি অ্যাডমিন মডেল। তাহলে এটা আমি যে কোনো জায়গা, যে কোনো কন্ট্রোলার থেকে, যে কোনো ভিউ থেকে আমি এই মডেলের ফাংশন কল করতে পারি ইউজিং দিস অবজেক্ট। সমস্যা কিছুটা হবে, যেহেতু এটা পিএসপি ফাইল, এটা লাইট ওয়েট, ভেরি ফাস্ট। আপনি এখানে ওই মডেলগুলোকেই দেবেন যে মডেলগুলো খুব বেশি ইউজ হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, খুব বেশি ইউজ হচ্ছে আবার কি বিভিন্ন জায়গা থেকে, ভিন্ন ভিন্ন কন্ট্রোলার, ভিন্ন ভিন্ন ভিউ, রাইট? র্যাপিড ইউজ হচ্ছে এবং কি হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে ইউজ হচ্ছে, তখন আপনি এখানে দেবেন। আদারওয়াইজ কন্ট্রোলারের কনস্ট্রাক্টরে দেবেন অথবা স্পেসিফিক ফাংশনে দেবেন। বিষয়টা বোঝা যাচ্ছে? গুড। আচ্ছা, এবার আমি দিস admin underscore model select all published category এই ফাংশনটা ডিফাইন করতে চাচ্ছি কোথায়, অ্যাডমিন মডেলে। দিস কি লিখতে হয়, ডিবি সিলেক্ট। কি সিলেক্ট করব, মনে করেন আমার এখানে ক্যাটাগরি নেম নিলেই হয়, ক্যাটাগরি আইডিটাও দরকার আছে, বাট আমি স্টার্ট দিয়ে নিচ্ছি, সবই পাবো। কোথা থেকে, ফর্ম টিবিএল। এখন আমার টেবিলের নাম কি, টিবিএল ক্যাটাগরি না ভিন্ন কিছু, টিবিএল ক্যাটাগরি। হোয়ার ক্লজ লাগবে না, রেস ডিবি হোয়ার। হোয়ারটা কি, আমি বলছি যেগুলো পাবলিশ, পাবলিকেশন স্ট্যাটাস। এখন এভাবেই রাখা হয়েছে কিনা সেটা আমি চেক করি। ক্যাটাগরি স্ট্যাটাস 1 আর 2, 1 কি আর 2 কি, probably 2 inactive আর 1 active. So এটা কি ক্যাটাগরি স্ট্যাটাস, স্ট্যাটাস কমা দিয়ে 1। তারপরের লাইনটা কি, this db get
নরমালি যেটা হয় এখান থেকে কি হয় একটা রিসোর্স লোকেশন যায় query underscore result দেন আমি যদি রেজাল্টটা পেতে চাই তাহলে এখান থেকে লিখতে হয় query result arrow result এরকম লিখেছেন না যাই হোক আপনারা হয়তো একটু ভিন্ন স্টাইলে এই যেখানে প্রোডাক্ট মডেল বলেছে যেখানে ক্যাটাগরি নরমালি যেটা করা হয়েছে যে সিলেকশনের সময় এই যে ফর্ম এটা বারবার ডিসডিবি না লেখার জন্য এই কাজটা করা হয়েছে একটু খেয়াল করেন এই যে অ্যারো 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 দিয়ে বাট যখন ডিসডিবি আমি বলছি প্রাথমিকভাবে এই প্র্যাকটিসটা খুব জরুরি কোড টাইপ করা কোড আত্মস্থ করা দেন না ওইভাবে কোড লেখা বুঝতে পেরেছি হ্যাঁ ওইটা একটু ক্লামজি মনে হয়েছে না কি লিখছে এটা পরে এটা একটা পর একটা হ্যাঁ হিজিবিজি অবস্থা এখন তো সেটা বোঝা যাচ্ছে রাইট কোনটা পরে কি হচ্ছে সো রেজাল্ট ফাংশন অ্যারে রিটার্ন করে আর রো ফাংশন একটা রো রিটার্ন করে এটা তো পার্থক্য ডেফিনেটলি আপনারা শিখেছেন তার মানে এই রেজাল্টের মধ্যে আমার কিছু একটা আছে মাস্টারে যাচ্ছি এবং রেজাল্টটা ধরছি এবার ঠিক আছে তো এবার তো আমার কাজটা অনেক ইজি হয়ে গেল ফর ইচ কি করবো বলেন তো result as $e category এখন এটা রেজাল্ট না বলে all published ক্যাটাগরি বলতে পারি তাহলে এটা মোর মিনিংফুল হলো যে এখানে পাবলিশ সব ক্যাটাগরি গুলো চলে আসে এবং যেটা অ্যালাইসের মাধ্যমে আমি ভি ক্যাটাগরি করে দিলাম আমার ডাটাগুলো সব কোথায় আছে ভি ক্যাটাগরির মধ্যে আমার দরকার কি জাস্ট ক্যাটাগরির নামটা এখানে পুট করা ভি ক্যাটাগরি আর ক্যাটাগরি নেম যদি আমি ডেটাবেজের ফিল্ড সঠিক দিয়ে থাকি আমার জব শেষ তারপরে একবার চেক করে নেই ক্যাটাগরি নেম পরে যখন ক্যাটাগরি ক্লিক করে আমি প্রোডাক্ট নিয়ে আসতে যাব তখন আমার আইডিটাও লাগবে বাট আমি কিন্তু সবই তুলে রেখেছি রাইট এখানে একটা এরর দেখাচ্ছে অ্যাডমিন না নো প্রবলেম এটা অ্যাডমিন মডেলটা পাচ্ছে না আনডিফাইন্ড প্রপার্টি লোড অ্যাডমিন মডেল $sign অ্যাডমিন মডেল এই যে অটো লোডটা আমরা সেভ করি না হ্যাঁ না না আমি মনে করেন ও এখানে একটা প্রবলেম আছে আমি তো রেজাল্টটা রিটার্ন করি নাই আমি রেজাল্টটা রেখেছি বাট রেজাল্টটা যদি রিটার্ন না করি সে তো কোনো কিছু নিয়ে যাবে বাট আমি মনে করেন $a ইকুয়াল টু যদি ওয়ার্ল্ডের যত নাম্বার থাকে সব নাম্বার দিলে কি ডলার এর মধ্যে ঢুকে যাবে না যেটা বুঝতে পারছেন আমার রেজাল্টের ভেতরে হাজারো ভ্যালু আছে আমি যদি এটা রিটার্ন করার মানে কি এই ইকুয়াল টুর পাশে এসে বসে যাওয়া তো সে যে নামের মধ্যে বসাতে যাবে সেই নামেই তো বসবে মানে আমি যদি বলি অল পাবলিশ ক্যাটাগরি ইকুয়াল টু রেজাল্ট তাহলে রেজাল্টের ভ্যালুগুলো সব কোথায় চলে আসবে অল পাবলিশ ক্যাটাগরিতে মানে ইকুয়াল কি করে অ্যাসাইন করে অলওয়েজ আমি যে কোনো কিছুকে অ্যাসাইন করে নিতে পারি হ্যাঁ আমি যে কোনো নামই দিতে পারি and I hope it is solved আমাদের প্রবলেমটা হচ্ছিল যে হ্যাঁ সব সেভ করে নিচ্ছি এবং এই এররটা দেওয়ার পেছনে মূল কারণ হচ্ছে আমি এটা অটোলোডে দিয়েছিলাম বাট অটোলোডটা সেভ করি নাই আমার ক্যাটাগরি গুলো চলে আসে ফার্স্ট প্রোডাক্ট চেঞ্জ বিভিন্ন নামের এই মোবাইল টোবাইল এগুলো সব চলে আসে লেটস চেক যে এটা কতটা ইন্টারঅ্যাক্টিভ সেকেন্ড ক্যাটাগরিকে আমি যখন দিলাম পাবলিশড হয়ে গেল
সেকেন্ড ক্যাটাগরিটা এখানে চলে আসে। আমি যদি ফার্স্ট প্রোডাক্ট ক্যাটাগরিকে আমি এখান থেকে বন্ধ করে দিই, বুঝতেই পারছেন রাইট, আমার ফার্স্ট প্রোডাক্ট ক্যাটাগরি বন্ধ হয়ে যাচ্ছে। তো মানে সামঞ্জস্য তো, ওখান থেকে অ্যাকশন হচ্ছে যেটা কেউ জানছে না, শুধু অ্যাডমিন ইউজ করছে, আর এখানে ইউজাররা ঠিকই দেখতে পাচ্ছে। আমি যদি নতুন একটা ক্যাটাগরি অ্যাডই করি, এখানে ক্যাটাগরি শর্ট লং ডেসক্রিপশন আছে। পাবলিকেশন অলওয়েজ কি অ্যাক্টিভ হিসেবেই যাচ্ছে, রাইট? একটু খেয়াল করেন, যখন সেভ করা হচ্ছে ডিফল্ট কি দেওয়া হয়েছে, অ্যাক্টিভ হিসেবেই যাচ্ছে। সো আমি যদি মোবাইলকে দেখতে চাই, আমার ওখানে আরেকটা মোবাইল ছিল, এখানে আবার আরেকটা মোবাইল আসে, বাট এই ক্ষেত্রে কি করতে হবে, ইউনিকনেসটা চেক করতে হবে। যে আমি সেম নামে মোবাইল যেন না দিতে পারি, অ্যাজেক্স দিয়েও আমি চেক দিতে পারি। যখন অ্যাজেক্স চেক হবে তখন অ্যাজেক্স চেকিংটাও দেখানো যায়, না এই নামে না আছে, আপনি এটা দিতে পারবেন না। বোঝা যাচ্ছে, ক্যাটাগরির নামটা আপনি দিতে পারবেন না। যতবার আসবে আমার যদি অ্যাক্টিভ থাকে এটা চলে আসবে রুলস অনুযায়ী, রাইট? সিমিলার ভাবে আমরা যদি পারি, আমি হোমওয়ার্কের সাথে আরেকটু জুড়ে দিলাম এই জায়গায়, ম্যানুফ্যাকচারার গুলো আপনারা নিয়ে আসবেন। নেক্সট ডেতে আমি প্রোডাক্ট অ্যাড করাটা পারফেকশন এ যাব, এবং সাথে সাথে এখানে ডিসপ্লে করার কাজটা আমি দেখাবো। ওকে, সো আজকে আর নতুন ফিচার আমি স্টার্ট করছি না, গুড এনাফ টাইম নেই কিন্তু নতুন ফিচারটা আমি শেষ করতে পারবো। সো জাস্ট অনেকদিন পর ক্লাস স্টার্ট হয়েছে আবার, সো একটু ধীরে সুস্থে খুব কম ফিচার নিয়ে আমরা আলোচনা সারলাম। এটা একটু রিকভারি করবেন এবং চেষ্টা করবেন হোমওয়ার্কটা করে নিয়ে আসতে। যদি হোমওয়ার্কটা করে আসেন তাহলে আমরা বুঝবো যে আপনারা কোডিগনেটরের ফ্লোটা কিছুটা হলেও ধরতে পেরেছেন। ওকে, হোমওয়ার্কটা হচ্ছে ক্যাটাগরির জন্য আপনারা যা যা করেছেন, অ্যাড করেছেন, ম্যানেজ করেছেন, ম্যানেজের সময় ফার্স্টে ভিউ করেছেন, তারপরে পাবলিশ আনপাবলিশ করেছেন, এডিট করেছেন, ডিলিট করেছেন, এই যাবতীয় কাজ এখানে করতে হবে। তাহলে আপনি অ্যাড ক্যাটাগরি, এখানে আরেকটা মেনু করবেন অ্যাড ম্যানুফ্যাকচারার, ম্যানেজ ক্যাটাগরি নিচে মেনু করবেন ম্যানেজ ম্যানুফ্যাকচারার, আর অ্যাডিশনাল যেটা এটা হচ্ছে যে এই জায়গায় ম্যানুফ্যাকচারার গুলো তুলে দেখা। এটা আস্তে আস্তে করে আমরা প্রজেক্ট করতে থাকবো, আপনারাও রপ্ত হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট উইকে কিন্তু আমি প্রজেক্ট অ্যাসাইন করব, এবং তার পরের উইক থেকে প্রতি উইকে আমি আপডেট দেখার চেষ্টা করব। ক্লিয়ার? থ্যাংক ইউ।